আমি আকাশ। আমার সাথে বিশ্বমোহন বিদ্যালয় থেকে পাশ করে আমার সহপাঠীরা যখন বেশি বেতনের বড় চাকরির সন্ধানে মরিয়া হয়ে ছুটেছে, আর তখন আমি গ্রামের স্কুলে শিক্ষকতার কাজ বেছে নিয়েছি। একথা শুনলে অনেকেই হয়তো বোকামি বলতে পারে, কিন্তু আমার কাছে গ্রামের স্কুলের শিক্ষকতার কাজ অনেক বড় দায়িত্বের। আর তাই তো শহর ছেড়ে হরিপুর গ্রামের উদ্দেশ্যে ছুটে চলেছে। ওখানকারই একটি স্কুলে আমার চাকরি হয়েছে। ট্রেনে করে প্রায় বেলা 12টা নাগাদ গ্রামে গিয়ে পৌঁছালাম। ট্রেন থেকে নেমে রাস্তার পাশে থাকা রিক্সার দিকে চোখ পড়তেই আমি ওই দিকে এগিয়ে গেলাম। তারপর রিক্সা ঠিক করে রিক্সায় উঠে বসলাম। গ্রামের মাটির পথ ধরে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো আমাদের রিক্সা। চারদিকে গাছপালা, নদী, মাটির ঘর, বেশ মনোরম পরিবেশ। তবে গ্রামে থাকার জায়গা নিয়ে একটু অসুবিধায় পড়তে হবে, কারণ গ্রামের দিকে ভাড়ার বাড়ি নেই বললেই চলে। আর গ্রামে স্কুলের কোয়ার্টার থাকবে এটাও খুব একটা আশা করা যায় না। যাই হোক, যাচ্ছি যখন তখন একটা না হয় ব্যবস্থা তো হবে। প্রায় মিনিট 20 পর স্কুলের সামনে গিয়ে রিক্সা থামলো। ভাড়া মিটিয়ে প্রথমেই আমি স্কুলের প্রধান শিক্ষকের সাথে দেখা করতে গেলাম। আপনার মতো এত মেধাবী ছাত্র যে আমাদের গ্রামে স্কুলে শিক্ষকতা করতে এসেছে, সেজন্য আমরা সকলেই অনেক খুশি। আপনার যে কোনো অসুবিধা হলে আপনি আমাকে বলবেন, কেমন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুধু এখানে থাকার মতো যদি একটা ব্যবস্থা করে দিতেন খুব ভালো হতো। আপাতত কিছুদিন আমার বাড়িতে থাকুন, তারপর স্কুলের ওই পাশে উত্তর দিকে একটা ঘর আছে, ওখানেই আপনার থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। এ বিষয়ে আমি স্কুল কমিটির সাথে আগে থেকেই কথা বলে রেখেছি। এতে আপনার কোনো অসুবিধা হবে না তো? না না, আমার কোনো অসুবিধা হবে না। আপনি বরং আমার বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করে নিন। এই চন্দন, বলুন স্যার। মাস্টার মশাইকে আমার বাড়িতে নিয়ে যেত, দেখিস ওনার যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, চলুন স্যার, আপনার ব্যাগটা আমার হাতে দিন। আচ্ছা, এর আগে কি শহর থেকে এখানে কোনো শিক্ষক আসেননি? হ্যাঁ, তাই এসেছিল কজন, কিন্তু কেউ বেশি দিন থাকতে পারে না। এখানে এই পাড়া গায়ে কে থাকবে বলুন? থাকবার জায়গার অসুবিধা, যাতায়াতের সমস্যা, বিদ্যুৎ নেই, এইসব দেখে এখানে কেউ বেশি দিন থাকতে চায় না। ও আচ্ছা আচ্ছা। কিছুদিন পর হয়তো আপনিও এখান থেকে চলে যাবেন। না না, আমি নিজের ইচ্ছাতেই এখানে এসেছি। তারপর কিছুদিন হেড স্যারের বাড়িতে থাকার পর স্কুলের পাশেই আমার থাকার জায়গার ব্যবস্থা করে দেওয়া হলো। আমার জন্য বেশ ভালোই হলো, কাজের জায়গা এবং থাকার জায়গা একই সাথে, তাই যাতায়াতেরও কোনো ঝামেলা নেই। তাছাড়া এদিকের গ্রাম্য পরিবেশে মানিয়ে নিতে আমার কোনো অসুবিধাও হয়নি। প্রতিদিন বিকেলের দিকে গ্রামের মনোরম পরিবেশে ঘুরতে খুবই ভালো লাগে। আর সন্ধ্যার দিকে একটি চায়ের দোকানে বসে গ্রামের মানুষদের সাথে গল্প গুজবের সময়টা বেশ ভালোই কাটত। এমনই একদিন চায়ের দোকানে এই, তোমরা কি শুনেছ? পাশের গ্রামে পাঁচু নাপিতকে মনোভূতে ধরে মেরে ফেলেছে। লোকটির একথা শোনার পর সকলের মুখের হাসি কোথায় যেন হারিয়ে গেল। আচ্ছা, কিসের কথা বলছেন আপনারা? মনোভূত, যে ভূত মানুষকে একবার ধরলে আর ছাড়ে না, একেবারে মেরেই ফেলে। আমার মনে হয় এটা কোনো চোর ডাকাতের কাজ হবে। ভূতে ধরে মানুষকে মেরে ফেলেছে, এবার হয় নাকি? আমার কথা শুনে সকলে কিছুটা রেগে গেল। আপনি এই গ্রামে নতুন, আপনার ভালোর জন্যই আপনাকে বলে রাখছি। শুনুন, যদি রাতের বেলা কেউ আপনাকে ডাকে, ভুলেও কিন্তু বেরোবেন না। সে চেনা মানুষ হোক বা অচেনা মানুষ হোক। মনোভূত চেনা মানুষের রূপ ধরেই এসে ডেকে নিয়ে যায়। যে একবার মনোভূতের পেছনে যায়, সে আর ফিরে আসে না। আপনারা এখনো এসব ভূতের গল্পে বিশ্বাস করেন? দেখুন মাস্টার মশাই, আপনি শহরের মানুষ, এসব বিশ্বাস নাও করতে পারেন,
কিন্তু গ্রামের মানুষ ভূত প্রেত আজও বিশ্বাস করে। আর বিশ্বাস করবে নাই বা কেন? যেটা সত্যি সেটা তো সবাই বিশ্বাস করবেই। রাত হয়েছে, চলো সবাই বাড়ি ফিরে যায়, আর দেরি করা ঠিক হবে না। হাত ঘড়িতে তাকিয়ে দেখলাম প্রায় 7:30 বাজে। আমিও বাড়ির দিকে রওনা হলাম। এখানে সন্ধ্যা নামার পরেই চারিদিক একেবারে শুনশান হয়ে যায়। অবশ্য গ্রামের দিকে সবাই একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে। এ কদিনে আমারও তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস হয়ে গিয়েছে। একা মানুষ, খুব বেশি রান্নাও করতে হয় না। দুপুরের খাবারটা গরম করে খেয়ে শুয়ে পড়ি। রাতে ঘুমানোর আগে টেবিলের ওপরে আলো কমিয়ে একটা হ্যারিকেন জ্বালিয়ে রাখি। দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি তার মনে নেই। এত রাতে আবার কে এলো? ঘড়িতে তখন রাত প্রায় 12:30। দরজার কাছে গিয়ে বললাম, কে কে আপনি? মাস্টার মশাই, মাস্টার মশাই, একটু দরজাটা খুলুন, আমি চন্দন। মাস্টার মশাই। কি হয়েছে চন্দন, তুমি এত রাতে এখানে? কোনো সমস্যা হয়নি তো? ওদিকে বড় বিপদ হয়ে গিয়েছে। হেড স্যারের শরীর খুব খারাপ, উনি নিঃশ্বাস নিতে পারছেন না, দম একেবারে বন্ধ হয়ে আসছে। চলুন স্যার, একটু তাড়াতাড়ি। কি বলছো তুমি এইসব? আজ স্কুলে তো উনি সুস্থই ছিলেন দেখলাম। সেই জন্য তো আরো বড় চিন্তা হচ্ছে। হঠাৎ করে ওনার শরীরটা খারাপ হয়ে গিয়েছে। আপনি চলুন স্যার, তাড়াতাড়ি চলুন। হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে চন্দনের পিছু পিছু চলতে শুরু করলাম। চাঁদের হালকা আলো, মোটামুটি ভাবে পথ দেখা গেলেও জমাট বাঁধা অন্ধকারে দূরের কোনো কিছু বোঝা যাচ্ছে না। আমি শুধু চন্দনকে অনুসরণ করে হাঁটতে লাগলাম। হাসপাতালে নেওয়ার কি কোনো ব্যবস্থা করা হয়েছে নাকি? না না, আশেপাশে 3 গ্রামে কোনো হাসপাতাল নেই। গ্রামের কবিরাজকে খবর দেওয়া হয়েছে, মনে হয় উনি এতক্ষণে চলে এসেছেন। হঠাৎ আমি চন্দনকে ডাক দিয়ে বললাম, আচ্ছা একটু দাঁড়াও, হেড স্যারের বাড়ি তো এই দিকে, তুমি ওই পথে যাচ্ছ কেন? আসলে এই দিক থেকে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যায়, আমি এই পথ দিয়ে এসেছি। আপনি আমার সাথে চলুন। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। আমি কোনো কিছু বিবেচনা না করে চন্দনের কথা মতো ওর পিছু পিছু এগিয়ে চললাম। মনে হচ্ছে হাঁটতে হাঁটতে গ্রাম পেরিয়ে জঙ্গলে প্রবেশ করেছি। হেড স্যারের বাড়ি যেতে 10 মিনিট সময় লাগে। আমার কাছে এখন ঘড়ি নেই, কিন্তু অনুমানে বলতে পারি আমরা প্রায় 40 মিনিট মতো হাঁটছি। আশেপাশে তাকিয়ে যা বুঝলাম, এই পথ আমার কাছে একেবারেই অচেনা। রাস্তার দুপাশে ঘন জঙ্গলে ঘেরা, কাছাকাছি কোথাও একটিও ঘর বাড়ি চোখে পড়ল না। এবার আমার একটু ভয় ভয় করছে। আমি আর সামনে না এগিয়ে দাঁড়িয়ে পড়লাম। সেই সাথে চন্দনও দাঁড়ালো। চন্দন পিছনের দিকে না তাকিয়ে বলল, কি হলো মাস্টার মশাই, থামলেন কেন? তাড়াতাড়ি চলুন, দেরি হয়ে যাবে তো। তাড়াতাড়ি চলুন। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? হেড স্যারের বাড়ি যেতে তো এত সময় লাগে না। আমার কথা শুনে চন্দন অট্টহাসিতে মেতে উঠল। ধীরে ধীরে সে এক বিভৎস চেহারায় পরিণত হতে লাগলো। কি দেখছি আমি এসব? এ নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন হবে। কে তুমি? কে কে আছো? সামনে থেকে কোনো উত্তর এলো না। সামনে ছায়া মূর্তিটি ধীরে ধীরে আমার সামনে এগিয়ে আসতে লাগলো। আমি পালানোর চেষ্টা করতে গিয়েও পারলাম না। আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে দূর থেকে দেখলাম কেউ একজন সাইকেল চালিয়ে এদিকেই আসছে। বেশ কয়েকবার চেষ্টা করলাম চিৎকার করার, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না। বিভৎস ছায়া মূর্তিটি যখন দেখতে পেল কেউ একজন এদিকে এগিয়ে আসছে, তখন ধীরে ধীরে সে অদৃশ্য হয়ে যেতে লাগলো। কাছে আসার পর বুঝতে পারলাম সাইকেল চালিয়ে আমাদের গ্রামের কবিরাজ মশাই এদিকে আসছেন।
তুমি এত রাতে এই গ্রামের শেষের দিকে কি করছো? আমি কোনো মতে নিজেকে শান্ত করে সবকিছু খুলে বললাম। আর ভয় পেও না, ও এখন আর আসবে না। আচ্ছা, কি কি ছিল ওটা? ও কোনো মানুষ নয়, মানুষের রূপ ধরে আসা এক অশুভ শক্তি। বহু মানুষ ওই অশুভ শক্তির ছলনায় পড়ে মারা গেছে, তবে ওরা লোহার আগুনের কাছে আসতে পারে না। তাই তো এই হ্যারিকেনের আগুন দেখে ও চলে গেছে। কিন্তু আপনি এত রাতে এই পথে? এই তো পাশের গ্রামে একটা রুগী দেখতে গিয়েছিলাম, ফিরতে একটু দেরি হয়ে গেল আর কি। যাই হোক, চলো তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তারপর উনি ওনার সাইকেলে করে আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসলেন। তারপর সেই পথে রাস্তা দিয়ে আসার সময় ওনার সাথে ঘটে যাওয়া এমন বেশ কিছু অলৌকিক ঘটনা জানতে পারলাম। হয়তো কোনো একদিন আপনাদেরকেও বলবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আপনারা কি ধরনের গল্প দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সকলে।